এই রইল আমার 2 লাখ টাকার চাল। আমার 3 লাখ টাকার চাল। শো, মনে হচ্ছে আজকে আমার দিনটা খুব ভালো। আমাকে হারানো আজ তোমাদের পক্ষে সম্ভবই নয়। সম্ভব না, তাই না? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। চলো বাচ্চারা, ভীষণ ক্লান্ত লাগছে, এত লম্বা ড্রাইভ। হেমন্ত, তুমি তো জানো আমরা ভ্যাকেশনে এসেছি, তাহলে কিছুদিন তুমি বিশ্রাম করে নিও। ওকে বাবা, ঠিক আছে, দরজা তো খোলো, আমি লাগেজগুলো নিয়ে আসছি। হ্যাঁ। এসো। হেমন্ত, হেমন্ত তাড়াতাড়ি এদিকে এসো। এই এই দরজাটা। তুমি ওদের গাড়িতে বসাও, আমি দেখছি। হেমন্ত, সাবধানে প্লিজ। চলো চলো চলো। তিন চারবার আঘাত করেছে ছুরি দিয়ে। লাশ খুব একটা পুরনো নয়, মনে হচ্ছে কাল রাতে খুন হয়েছে এর। জুয়া খেলার সময় মারা গিয়েছে। এই 5টা গ্লাস পড়ে আছে এখানে, আর এই 5টা ভাগে তাস বাটা আছে। মনে হচ্ছে এছাড়া আরো 4 জন ছিল, ওদের মধ্যে কেউ একজন মেরেছে একে। বাইরে থেকেও কেউ আসতে পারে। পুরবী পঙ্কজ, একটু দেখো তো এই জালনা কিংবা দরজা ভাঙা নেই তো? মিস্টার হেমন্ত, এই লোকটা কে? না স্যার, আমি তো এনাকে আগে কখনো দেখিও নি। এই লোকটা আপনার ঘরে মরে পড়ে আছে, আর দেওয়ালের চারিদিকে ওর ছবি লাগানো আছে। এটা কি করে সম্ভব? একজন অচেনা লোক আপনার এই হলিডে হোমে এসে তাস খেলছে, মারা গেছে। হাউ ইট পসিবল? আচ্ছা, এখানে কোনো গার্ড নেই? ছিল স্যার, বহু বছর একজন গার্ড ছিল, কিন্তু ওই মাস চারেক আগে তার মৃত্যু হয়, ব্যাস তারপর থেকে আর কেউ নেই। আমি ভেবেছিলাম যে এবার একজন নতুন গার্ড রাখবো। আমায় বিশ্বাস করুন, আমি একদম সত্যি বলছি। আমি এই ভদ্রলোককে চিনিও না। উনি এখানে কি করছিলেন, ওনার ছবি এখানে কেন টাঙানো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। পঙ্কজ, স্যার স্যার, জোর করে তো কেউ ভেতরে ঢোকেনি। হ্যাঁ, পিছনের দরজায় তালা নেই কোনো, আর তার ছিটকানিটা বাইরে থেকে খোলা যায়। ওখান থেকে এসছে ওরা। আর স্যার, এই লিভিং রুমের যে জানলাটা আছে, এর বাইরে একটা কাটার ঝোপ আছে। ঝোপের মধ্যে এইটা পেলাম স্যার, কাপড়ের টুকরো। মনে হচ্ছে কেউ এর উপরে নজর রাখছিল ওখান থেকে, আর তাড়াহুড়ো করে দৌড়তে গিয়ে তখন এই কাপড়ের টুকরোটা ওইখানে আটকে যায়। মৃত ব্যক্তি ছাড়া এখানে আরো 4 জন ছিল, আর একজন লোক বাইরে, সব মিলিয়ে 5 জন। তাহলে এই ক্রাইমের অন্তত 5 জন সাক্ষী আছে। যদি ওই 5 জনের মধ্যে একজনকেও ধরতে পারা যায়, তাহলে জানা যাবে কাল রাতে এখানে কি হয়েছিল। 3 জন লোক আছে যারা এই খুনটা সম্বন্ধে জানে, এবং তারা যে খুন হয়েছে তার ছবি দেখে চিনতে পেরেছেন। কখন আসছে ওরা? একটা সময়। 5 জনের মধ্যে 3 জন প্রথমবারই পাওয়া গেল, নট ব্যাড।
আর স্যার ওনারা নিউজ দেখে নিজেরাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অসাধারণ ব্যাপার। সমাজে যদি বাজে লোক থাকে, ভালো লোকও অনেক আছে স্যার। কিন্তু ওরা কাল রাতে রিপোর্ট লেখালো না কেন? স্যার স্যার এরা ওই তিনজন, প্রীতম, রণবীর, বিক্রম। প্রীতম, রণবীর আর বিক্রম, তোমরা সবাই জানো ওই খুনটার ব্যাপারে। স্যার। তিনজনের আলাদা করে স্টেটমেন্ট নাও। স্যার, যখন সিডের খুন হয়েছিল তখন আমি ওখানেই ছিলাম। সিড, ওর নাম সিড ছিল? হ্যাঁ স্যার। স্যার, আমি ওদের চিনতামও না। কালকে প্রথমবার ওদের সাথে দেখা হয়েছে, আর কালকেই খুন হয়ে গেল। এক মিনিট, সব কিছু ঠিক মতন বলবে। স্যার, আসলে ওই যে শিওর স্যার। কি হয়েছে স্যার? আপনি বোর হচ্ছেন? ক্লাবে ভাল লাগছে না আপনার? ক্লাব? তুমি এটাকে ক্লাব বলছো? মনে হচ্ছে ক্লাব তুমি দেখোইনি। স্যার, আপনি এখানে নতুন এসেছেন, এই শহরে প্রথমবার এসেছেন? হ্যাঁ, নিউ ইয়র্কে থাকি। একটা কাজের জন্য ইন্ডিয়াতে এসেছি। কাজ শেষ হয়ে গেছে আর শহরে বসে বোর হচ্ছি। আপনার বোর্ডন দূর করার একটা রাস্তা আছে আমার কাছে। রিয়েলি? কি? একটু এক্সপেন্সিভ। সেটা চিন্তা তোমায় করতে হবে না। কি রাস্তা আছে সেটা বলো। ভেবে দেখুন স্যার, লাখ টাকার ব্যাপার, আর রিস্কও আছে। জোকিং? রিস্ক নেওয়া আমার হবি, আর সেটা যদি হয় টাকার, সেটা আমার কাছে অনেক আছে। কাজটা বলো। সুপার দেন। তুমি কি ধরনের জোকিং এর কথা বলছো? এরকম কোনো ব্যাপার নেই স্যার, শুধু জুয়া খেলতে হবে। লাখ টাকা, জিতে গেলে মালামাল, আর হেরে গেলে কঙ্কাল। আর এমনিতেও আপনার টাকার তো কোনো চাপ নেই। তাহলে চলুন আমার সাথে, কাম। যাচ্ছ কোথায়? এক ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি? কে ভাই? ওই যে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক জ্যাকেট, হোয়াইট শার্ট। তাহলে ওই বারটেন্ডার তোমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল, তারপর কি হয়েছিল? না স্যার, ও সিডের বাড়ি নিয়ে যায়নি। ও সিডের সঙ্গে পরিচয় করায়, তারপর আমরা সিডের বাংলোতে যাই। আর যখন আমরা ওখানে পৌঁছলাম তখন আগে থেকেই দুজন ওখানে ছিল। এই রইল আমার 2 লাখ টাকার চাল। শো দেখা। দারুণ ব্যাপার ভাই। কি খেয়ে বসেছিস? জিতেই চলেছিস। আমাদেরও বলে দে, আমরা একটু টাকা কামাই। ভাই, যদি খেলেই যেতে পারা যেত তাহলে তো কোনো কথাই ছিল না। এগুলো সব কপালের ব্যাপার, আর আজ আমার কপাল ভীষণ ভালো। সেটাই মনে হচ্ছে। তাহলে আরেকটা ডিল হয়ে যাক। যাক। এটা কি করে হতে পারে? বললাম না আমার কপাল খুব ভালো। তোর লাক আজকে ভালো না অন্য কিছু? মানে এটাই যে তুই তাসের মধ্যে সেটিং করে রেখেছিস। এ নিশ্চয়ই তাসের মধ্যে কিছু গোলমাল করে রেখেছে। ভাই, এর বাড়ি হয়তো কোনো ক্যামেরাও লাগিয়ে রেখেছে, নাকি তাসে গন্ডগোল করে রেখেছে। ভেবে দেখার ব্যাপার। তোর মনে হচ্ছে আমি চিটিং করছি? অফকোর্স। নাহলে আমাদের মধ্যে কারোর হাতে ভালো তাস এলো না কেন? ওর এলো না, আমার এলো না কেন? তুই চিটিং করছিস? চিটার? এই, তুই আমাকে চিটার বলছিস? হ্যাঁ, তোকে চিটার বলছি। ও, হার মেনে নিতে পারছিস না তুই, তাই তো? খোকা, এটা বড়দের গেম, বাচ্চাদের নয়। যদি এখানে জিততে হয় না, তবে কার্ডে জিততে হয়। তাহলে বেরিয়ে যায় এখান থেকে। মুখ সামলে কথা আরে, বল। কি করছিস? তুই মুখ সামলে কথা বল, এটা আমার বাড়ি, বুঝলি? বেরিয়ে যায় এখান থেকে। কি করছিস কি ভাই? আরে ওকে তাড়া কেউ এখান থেকে। তার মানে হরিশ ওখান থেকে চুপ করে বেরিয়ে গেল। হ্যাঁ স্যার, প্রথমে আমারও মনে হচ্ছিল যে ও চলে গেছে, কিন্তু কিচেনে গেছিল। কিচেনে? হ্যাঁ স্যার, কিচেনে।
যখন ও কিচেন থেকে বেরোলো তখন ওর হাতে তুই আবার এসিস এখানে? তোকে বলেছি না এখানে আসবি না? বেরো এখান থেকে। কি হলো কি তুই আবার হাত দিচ্ছিস গায়ে? আরে ভাই আরে কি করলি কি তুই? আরে মেরে দিল ওকে। এটা এটা কি করলে? মেরে দিলে? আমি অ্যাম্বুলেন্সকে কল করছি, তোরা এখানে থাক। আরে মরে গেছো? পুলিশকে ফোন কর, না হলে আমরা সবাই ফেসে যাবো। পুলিশকে ফোন করলে আমরা বেঁচে যাব? জুয়া খেলছিলাম আমরা, বেআইনি এই জুয়া খেলা। হ্যাঁ, জুয়া খেলেছি, কাউকে মারিনি তো দেখ, আমরা। বেশি চালাকি করিস না। পুলিশ যদি আসে না, আমি একা ফাঁসবো না, সবাই মিলে ফাঁসবো। সে একটা কাজ করতে পারি, তোরা এখান থেকে যা, আমি কাজটা খতম করে আসছি। তোমরা কত টাকা হেরেছিলে? স্যার 30 লাখ। আমার প্রায় 50 লাখ মতন। স্যার 35 লাখ। এক মিনিট রণবীর, তুমি বলেছিলে যে সিড ওই সময় সাদা শার্ট পরেছিল। ইয়ে স্যার, উনি সাদা শার্টই পরেছিল। আর বিক্রম, তুমি বলেছিলে যে ও হলুদ শার্ট পরেছিল। হ্যাঁ স্যার, ও হলুদ শার্টই পরেছিল। ও সাদা বা হলুদ রঙের শার্ট পরেছিল না, একটু ব্লুইশ কালার ছিল শার্টটার, আমার ভালো মনে আছে। কিভাবে সেটা হয়? আমরা যখন লাশটাকে পেয়েছিলাম তখন ও হোয়াইট কালারের শার্ট পরেছিল, আর রণবীরও তো এই একই কথা বলছে। এটা কিভাবে সম্ভব? একই সময়ে আলাদা আলাদা ড্রেসে কিভাবে খুন হয়? স্যার, যখন মার্ডার হলো তখন এটা কেউ ছিলই না ওখানে। ছিল না মানে? মানে এটাই যে আমার ভালো মতো মনে আছে, এটা 6 মাস আগের ঘটনা। এরা ছিল না ওখানে। না স্যার, এটা পুরো 1 বছর আগের কথা। কি সব বলছে স্যার এরা? খুন তো কাল রাতে হয়েছে, তাই না? এক্স্যাক্টলি, খুনটা গতকাল রাতেই হয়েছিল। আর সেই সময় উনি সাদা রঙের শার্টই পরেছিলেন। এক মিনিট, এসব তোমরা কি বলছো? কাল রাত, 6 মাস, 1 বছর আগে? হ্যাঁ স্যার। আই হোপ তোমরা একটা লোকের মার্ডারের কথা বলছো যা কাল রাতে হয়েছিল, তাই তো? আর তোমরা বলছো এই দুইজন ছিল না মার্ডারের সময়? স্যার, এরা দুজন ওখানে ছিল না। আমি যে মার্ডারের কথা বলছি সেটা 6 মাস আগে হয়েছে। স্যার, খুনটা কাল রাতেই হয়েছিল। আর সেই সময় যারা ছিল সেই দুজন অন্য কেউ ছিল, ওরা তখন ওখানে ছিল না। হ্যাঁ স্যার, ওরা ঠিক বলছে, আমিও চিনি না এদেরকে। তোমরা তিনজনের সিডের কথাই বলছো তো? আর মার্ডার হওয়ার আগে ও তোমাদের সঙ্গে চেরিস ক্লাবে দেখা করেছিল তো? আর তারপরে ও তোমাকে হেমন্ত বিলায় নিয়ে গেছে। না না স্যার, ও আমাকে সংকল্প ম্যানশনে নিয়ে গেছিল। আর সেটা ওই কীর্তি হিলসে, হ্যাঁ কীর্তি হিলসে ছিল। না স্যার, ও আমাকে ইয়াশ হাউসে নিয়ে গেছিল, যেটা কার্টিস রোডে রয়েছে। একটাই লোক তিনবার 3 জায়গায় 3 রকম আলাদা আলাদা জামা কাপড় পরে কি করে মরতে পারে? হ্যাঁ, সালুকে বলো। আচ্ছা, ঠিক আছে, ওকে। অজিত, সালুকে কোনো সূত্র খুঁজে পেয়েছে। তোমরা যাও, সালুকের সঙ্গে দেখা করো, আর ততক্ষণে আমি এদেরকে একটু জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ, এসো এসো ভাই এসো, দেখো আমি কি পেয়েছি। আরেকটা কথা বলতে হবে, এই কেসটা বড় অদ্ভুত। হ্যাঁ ডক্টর সালুকে, কেসটা তো খুবই অদ্ভুত, আর যেগুলো আমরা জানতে পেরেছি ওগুলো। আরে না ভাই, ওইটাও তো অদ্ভুত নয়, আমি যেটা তোমাদের বলতে যাচ্ছি সেটা অদ্ভুত। হ্যাঁ, কি হলো? তুমি এদিক ওদিক কি দেখছো? কিছু না। ঠিক তো? না, আমি আপনার কথাই শুনছি। কি বলছেন স্যার? ও আচ্ছা, হ্যাঁ, তো আমি কি বলছি? ও হ্যাঁ, অদ্ভুত। দেখো, আমি এর রক্তের সঙ্গে সঙ্গে রক্তের মতো আর একটা জিনিস পেয়েছি। রক্তের মতো? স্যার আপনার সন্দেহ একদম ঠিক ছিল, এটা ডাই ছিল। আরে সারিকা, তুমি এসে গেছো? মানে আমি বলতে চাইছি, কি বলছো তুমি? লাল ডাই? কি করে? আরে বাহ, কনসেন্ট্রেশন ফিরে পেয়েছো তুমি? আরে আমার কনসেন্ট্রেশন কোথায় গিয়েছিল? তোমরা সব সময় না আমার পিছনেই পড়ে থাকো। ও আচ্ছা আচ্ছা। আমি সিডের বডি থেকে এই প্লাস্টিক ব্যাগটা পেয়েছি। এই ব্যাগ ওর শার্টের ঠিক নিচে ওর বডির সাথে টেপ দিয়ে আটকানো ছিল। আর এই ব্যাগটাতেই একদম রক্তের মতো ডাই রাখা হয়েছিল। এটা তো ঠিক ওই রকমই যেটা ফিল্মের শুটিংয়ে ইউজ করা হয়। বা হয়তো নাটকে। নাটক? হ্যাঁ, নাটকে। যতদূর আমরা জানতে পেরেছি তাতে এটা পরিষ্কার যে সিড একজন ঠক ছিল। সিডা তার সঙ্গীরা মিলে জুয়া আর মার্ডারের নাটক করে লোকেদের ঠকাতো। তার মানে এসবের মধ্যে ওই বারটেন্ডারও যুক্ত ছিল। ও জেনে বুঝে বড় লোকদের ফাঁসিয়ে এখানে এই কার্ড পাঠিতে পাঠাতো, আর তারপরে এই মার্ডারের নাটক। তো এই জন্য রণবীর, বিক্রম আর প্রীতম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময় এর মার্ডার দেখেছে।
আর ওরা এসব অনেক আগে থেকেই করছে, কিন্তু কাল রাত ওদের নাটক বাস্তবে পরিণত হয়। প্রতিবারই একটা নতুন বাংলো, নতুন লোক ঠকানোর জন্য। আর বাকি সব সেম, একই খেলা, একই ঝগড়া, আর সেই একই সিটের মার্ডারের নাটক। লোকেদের কাছ থেকে টাকা নিয়ে পুলিশ কেসে নামে লোকেদের ভয় দেখিয়ে বের করে দেওয়া, সব কিছু সেম টু সেম। প্ল্যান তো খুব ভালো ছিল, কিন্তু কালকে হঠাৎ মার্ডার কি করে হয়ে গেল? কারণ কালকে রাতে একটা গন্ডগোল হয়েছে। মানে 1 মিনিট। স্যার, আর এই হচ্ছে ছুরি। এই ছুরিটাও সেই রকমই নকল যেমন এই রক্তটা। যদি এটাকে কারোর শরীরে মারা যায় তখন এটা শরীরের ভেতরে যায় না, এটা ছুরির ভেতরেই চলে যায়। এই দেখো। কিন্তু ডক্টর, এটা যদি নকল চাকু হয় তাহলে এই নকল চাকু দিয়ে সিড মারা গেল কি করে? কালকে রাতে একটা ভুল হয়েছিল। এখানে একটা পেঁচ আছে, এই দেখো। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়, ভেতরে ঢুকতে পারে না। তারপর এই ছুরিটা দিয়ে কেউ যদি আঘাত করে শরীরের ভেতরে ঢুকে যায়। কেউ ইচ্ছে করে এই ছুরিটাকে এরকম বানিয়েছে যাতে সিড মরে যায়। এরকম তো সেই লোকটাই করতে পারে যে এই খেলার ব্যাপারে সব কিছু জানতো। এটা বোধহয় সে যে লিভিং রুমের ব্যালকনিতে ছিল, যার কাপড়ের টুকরো আমরা পেয়েছিলাম। আর দ্বিতীয়ত, আমাদের খুনির কাছে সে পৌঁছবে যে বাকি লোকেদের কার্ড পার্টি পর্যন্ত পৌঁছেছে। ওই বারটেন্ডার দিনেশ। এক্সকিউজ মি? আই এম সরি স্যার, এখনো ক্লাব ওপেন হতে বেশ কিছুটা সময় বাকি আছে। সরি স্যার। আমরা একটা কেসের ব্যাপারে এখানে এসেছি, আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ বলুন স্যার, আমি কি করতে পারি আপনার জন্য? স্টাফেদের সঙ্গে কিছু কথা আছে। স্টাফেরা এখানে আছে? এখন সবাই তো এখানে নেই, কিছু লোক আছে যারা লকার রুমে ইউনিফর্ম চেঞ্জ করছে। আপনাদের একজন বারটেন্ডার দিনেশ, সে কোথায়? ম্যাম, কাল থেকে ও কাজে আসেনি, জানি না না বলে কোথায় গেছে। আচ্ছা স্যার, ব্যাপারটা কি? ও কিছু ঘটিয়েছে নাকি? করেছে কি করেনি সেটা পরে আপনি জানতে পারবেন। আপাতত আপনি ওর অ্যাড্রেস দিন আমাদের। স্যার, ও এখানে যে অ্যাড্রেস দিয়েছিল সেটা ভুল অ্যাড্রেস। অ্যাকচুয়ালি ও যখন উধাও হয়ে গিয়েছিল এখানে অ্যাড্রেস বুক থেকে ওর সব ডিটেলস বার করেছিলাম আমি, কিন্তু তারপর দেখলাম যে অ্যাড্রেসটা ভুল। আপনি চাইলে আমি আপনাকে অ্যাড্রেসটা দিতে পারি, কিন্তু আমার মনে হয় না আপনি ওকে ওখানে খুঁজে পাবেন। আপনি যখন কাউকে কাজে রাখেন তখন তাদের ডিটেলস নিয়ে রাখেন না? আপনি কি জানেন আপনার এই বারকে সামনে রেখে ও লোককে ঠকাতো? হোয়াট? আর আমরা এখন ওকে একটা খুনের ব্যাপারে খুঁজছি। মার্ডার? আই এম সরি ম্যাম, আমি সত্যি জানতাম না। সেই জন্যই আগে থেকে ভালো করে খোঁজ নিতে হয়। রুলসগুলো আপনার ভালো করে ফলো করা উচিত ছিল। আগে থেকে এগুলো করলে আজকে এরকম প্রবলেম হতো না। আই এম সরি স্যার। আচ্ছা, এই দিনের সম্পর্কে আর কি বলতে পারো? কিছু জানো ওর সম্পর্কে? না স্যার, তেমন বিশেষ কিছু নয়, কারণ ও খুব কম কথা বলতো, বেশিরভাগ চুপ করেই থাকতো। সেই জন্য ওর বন্ধু কম ছিল, শুধু এক মেয়ে ছাড়া, মানসী। ও এখানে ওয়েট্রেসের কাজ করে। ওদের মধ্যে ভালো ভাব ছিল, যদিও ওরা দুজনে কোনোদিন এটা প্রকাশ করেনি, কিন্তু আমার মনে হয় যে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তো আপনি মানসীকে জিজ্ঞেস করেননি কি ছিল ওদের মধ্যে? জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু ও নিজেও জানে না। কোনো ব্যাপার না, মানুষকে একবার ডাকুন তো। ঠিক আছে স্যার। স্যার, মানসী। মানসী, দিনেশ তোমার বন্ধু ছিল? ছিল মানে? ও ঠিক আছে তো? দেখো, একটা খুন হয়েছে, আমরা সন্দেহ করছি দিনেশ ওটাতে ইনভলভ আছে। আমরা ওকে খুঁজছি। তুমি জানো কোথায় আছে ও? আমি নিজেই অনেক টেনশনে আছি, ওর ফোনও লাগছে না। আর ও এখানে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটাও নকল। আর আপনারা বলছেন যে ও কোনো মার্ডারের সাথে যুক্ত? আচ্ছা, আপনি তো ওকে খুব ভালো করেই জানতেন না? হ্যাঁ স্যার, আমরা একে অপরকে ভালোবাসতাম আর আমরা বিয়েও করতে চলেছিলাম। সেই জন্য ও কিছু টাকা জোগাড় করতে চাইছিল। আচ্ছা, ও এই টাকাটা ক্লাবের চাকরি থেকে জমাচ্ছিল নাকি অন্য কোনো সাইড বিজনেস ছিল ওর? চাকরি ছাড়া ও শেয়ার বিজনেসে ওর টাকা লাগিয়েছিল। আর আমাকে বলতো যে ও অনেক টাকা রোজগার করছে, আমাকে দামি দামি গিফট দিত
আর দামি দামি রেস্টুরেন্টও নিয়ে যেত। তো ও তোমায় ওর ঠকানোর বিজনেসের ব্যাপারে কিছুই বলেনি? ওর কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ আছে। স্যার এই দিনেশ তো নিরুদ্দেশ, কিন্তু ওর ছবি আমরা পেয়েছি। এটাকে আমরা সার্কুলেট করে দিচ্ছি। স্যার এই দিনেশ তো নিরুদ্দেশ, কিন্তু ওর ছবি আমরা পেয়েছি। এটাকে আমরা সার্কুলেট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করাও অভিজিৎ, করাও। 3 জনের স্কেচ তো করা হচ্ছে। একটা কথা তো পরিষ্কার যে 4 জন সবাই একসঙ্গে কোনো গর্তে লুকিয়ে বসে আছে। হ্যাঁ স্যার। স্যার এটা ঠক কিন্তু খুনি নয়। ভুল করে এদের হাতে খুন হয়ে গেছে। 100% এটা ভয় পেয়েই কোথাও লুকিয়ে রয়েছে। ব্যাস এই ভয়টাকেই আমাদের কাজে লাগাতে হবে। এমন ভাবে ভয় দেখাতে হবে যে ওরা নিশ্চয়ই কোনো ভুল করে থাকবে আর আমরা খাপ করে ধরে ফেলবো। স্যার। স্যার হ্যাঁ স্কেচ তৈরি। ওকে স্যার হ্যাঁ এই 3 জনই জুয়ারি, আর যে ছুরি মেরেছে সে হলো হরিশ। একটা কাজ করো, এই 3টে স্কেচই আর ওই বারটেন্ডারের ছবি প্রতিটা পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, লজে সব জায়গায় পাঠিয়ে দাও। আর সমস্ত নিউজ চ্যানেলেও পাঠিয়ে দাও। আর ওদেরকে জানিয়ে দাও যে 24 ঘন্টা যেন এদের ছবি দেখানো হয়। প্রত্যেকটা বাড়িতে এদের ফটো দেখাতে হবে। তারপরে দেখবো কতদিন লুকিয়ে থাকে আমাদের হাত থেকে। এই 4টে ফটো খুব ভালো করে দেখুন। এই 4 জন এই হত্যাকাণ্ডে জড়িত। এদের ব্যাপারে কোনো রকম সূত্র বা কোনো রকম খবর পেলে সিআইডি কে এই নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এরা খুবই ভয়ানক। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। পুলিশরা অনেকক্ষণ ইনভেস্টিগেশন করার পরেও সেখান থেকে কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। ভাই শোন না, ম্যাচটা চালু কর না, ম্যাচ হচ্ছে। এরা সবাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট হেমন্ত কুমারের ফার্ম হাউসে নিজেরই এক বন্ধুকে খুন করে পালিয়ে গেছে। সিআইডি এদের সবাইকে খুঁজছে। এই হলো এদের ফটো। দেখলি তুই, এরা তো সবকিছু জেনে ফেলেছে। ভাই ছবি টবি সব দেখাচ্ছে, সমস্ত ডিটেলস দেখাচ্ছে। বাজেভাবে ফেসে যাবো ভাই এসবে। হাসবো তো বটেই। আমি তোদের আগেই বলেছিলাম যে চল পালিয়ে যাই, কিন্তু তোরা তো শুনলেই না। এবার এবার পুলিশ আসবে, সব জায়গায় খোঁজ করবে, আর তখন আরে এখনো 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 অনেক সময় আছে। চল পালাই, এই ব্যাগ তোলা, সবাই মিলে পালাই, চল। স্যার, সিট তো আমার খুব ভালো বন্ধু ছিল, আমার পার্টনার ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। এতদিন ধরে কোনো গোলমাল হয়নি। ওই রাতে কি যে হলো, আমি তো অন্যান্য বারের মতোই নকল ছুরিই মেরেছিলাম, কিন্তু মানে মানে জানি না কিভাবে মরলো, আমি জানি না। এও জানে না। ওসব নাটক বন্ধ করো আর সত্যি করে বলো। বলো। স্যার, আমরা ধনী আর এনআরআই লোকদের বোকা বানিয়ে ঠকাতাম, আর দিনেশ ওই জেডিস ক্লাব থেকে এই ধরনের বোকাদের সিডের কাছে আনতো। তারপর আমরা সেই বড় লোক এনআরআই লোকগুলোকে কোনো খালি নির্জন বাংলোয় নিয়ে যেতাম, যেটা আমরা প্রথম থেকেই সিডের বাংলোর মতো সাজিয়ে রাখতাম। হ্যাঁ স্যার, আমার একটা বিজনেসও আছে স্যার, রিয়েল এস্টেটের বিজনেস। তাই স্যার এই কাজের জন্য এরকমই খালি শুনশান বাংলোর খোঁজ করতাম আমি স্যার, আর তারপর অ্যাভেলেবেল করাতাম এই কাজের জন্য স্যার। স্যার প্রথমে আমরা মুরগিকে জিততে দিই, আর তারপর যখন সে ভরসা পেয়ে যায় তখন সিট জেতা শুরু করে দেয়। এই সব কিছু প্ল্যান থাকতো স্যার, সিট জিততেই থাকতো, আর ওরা আমার মধ্যে ঝগড়া শুরু হতো, আর আমি রেগে গিয়ে ওকে খুন করে দিতাম, মানে মিথ্যে করেই। এসব দেখে ধনী এনআরআই লোক ঘাবড়ে যেত আর ওদের টাকা পয়সা ফেলে পালিয়ে যেত। উঠে পর, নাটক শেষ, চলে গেছে ও।
ঠিক গেছে তো রে? হ্যাঁ গেছে। উফ, আরে লেগে যাবে পাগল। তারপর আমরা ওই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিতাম। ওই রাতেও সব এরকমই হয়েছিল। আমি ওকে ছুরি মেরেছিলাম আর তারপর পুলিশকে ফোন করা যাক আর সবকিছু ডিটেলে বলে আমি দেওয়া যাক। পুলিশের চক্করে পড়তে চাই না। আমার পাসপোর্ট, ইউএসএ সিটিজেনশিপ সবকিছু চলে যাবে। না 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 না, আমি যাচ্ছি। আরে ঘুমিয়ে পড়লি নাকি সিট? আরে ওঠ ভাই, অনেক হয়েছে, আর ওভার অ্যাক্টিং করতে হবে না। সিট সেট সেট। আরে এই তো সত্যি মরে গেছে। আরে ছুরিটা সত্যি সত্যি লেগে গেল নাকি ওর? আরে কি বাজে কথা বলছিস কি তুই? আরে সেট ওঠ না। সিট ওঠ না। আরে ছুরিটা কি করে? তুই ছুরিটা ইউজ করার আগে চেক করিসনি নাকি? আরে প্রথমবার করছি নাকি? শুটিংয়ের ছুরি এটা, একটাই তো ছুরি আছে না। কিন্তু এই খুন কি করে হতে পারে? আমাদের পুলিশকে জানাতে হবে। পুলিশকে যদি জানাই তো আমরা সবাই ফেসে যাব। তাহলে কি করব? তোর খেলাটা ভেস্তে গেছে ভাই। কি? এই এই এটা দেখ, এই দেখ ফটো আছে। আরে আমি এই ফটোগুলো এখনই পাঠাচ্ছি পুলিশের কাছে অ্যাড্রেস সহ। ওরা এক্ষুনি ওখানে এসে পড়বে। তোর খুব শখ হয়েছিল না খেলার? এবার দেখি পুলিশের সাথে কেমন লুকোচুরি খেলিস। তুমি বলছো যে তোমরা ওখানে টাকা ফেলে পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ স্যার, পুরো 90 লাখ টাকা ছিল স্যার। আমরা সব ফেলে পালিয়েছিলাম। কিন্তু আমরা তো ওখানে কোনো টাকা পাইনি। আমি কিছু জানি না ম্যাম, ওই টাকাটা কোথায় গেছে, ওই নকল ছুরিটাই বা আসল কি করে হয়ে গেল, সিডের খুন কি করে হয়ে গেল, আমি কিচ্ছু জানি না ম্যাম। কেউ তোমাদের জালে তোমাদেরই ফাঁসি দিয়েছে, বুঝেছ? দেখো, এমন কেউ আছে যে তোমাদের এই খেলার ব্যাপারে সব কিছুই জানতো। ওই ছুরিটা নিয়ে কোনো গন্ডগোল করেছিল আর তাতেই সিট মারা যায়। আর ওই দিনেশ, ও কোথায়? সিড মারা যাওয়ার পর আমি দিনেশকে ফোন করেছিলাম। আমার কথা শুনে ও খুব ঘাবড়ে গেছিল। বললো কি যে ওই শহর ছেড়ে চলে যাবে। দিনেশ তো তখন থেকেই উধাও। তাহলে কি পুরো প্ল্যানটা আবার দিনেশ করেনি তো? ওখানে রণবীরকে পাঠায় আর হরিশের ছুরিটাই চেঞ্জ করে দেয়, আর তারপরে দিনেশ ব্যালকনিতে লুকিয়ে পড়ে। আর ওখান থেকে দিনেশ ফটো তুলেছে স্যার, আর হরিশকে পাঠিয়েছে। আর তারপর বলেছে যে পুলিশ আসছে, তাই এরা সব ভয় পালিয়ে গেছে। 90 লক্ষ টাকা ছেড়ে পালিয়ে গেছে। তার মানে দিনেশ আমাদের সাথে বেইমানি করেছে। বাহ, সবাইকে ঠকায় যে লোক, যখন তাদের সাথে এরকম হলো খারাপ লাগছে। হ্যাঁ বলো সালুকে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। সালুকে বললো যে প্রমাণ পাওয়া গেছে, যে জিনিস দুটো আমরা দিনেশের কথায় আমরা পাঠিয়েছি। ওর ইউনিফর্ম আর জিম ব্যাগ। হ্যাঁ দা, যে কাপড়ের টুকরো আমরা ব্যালকনি থেকে পাই, ওই টুকরোর সঙ্গে এই দিনেশের ইউনিফর্মের কাপড় ম্যাচ করছে। স্যার, তার মানে খুনি দিনেশ? এসিপি স্যার, হ্যালো। কি জিটি রোড? ঠিক আছে স্যার, ওকে ওকে। জিটি রোডে যেতে হবে। দিনেশকে জিটি রোডের বাজারে দেখা গেছে। ভাই, এই লোকটাকে দেখেছো এখানে? আচ্ছা, এই যে দাদা, একে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। কোথায়? ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আগে? হ্যাঁ আগে। থ্যাঙ্কস থ্যাঙ্কস, চলো। মা, বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদের মান সম্মান ডুবিয়ে দিয়েছি। কিন্তু একটা সত্যি কথা, আমি খুনি নই, আমি কাউকে খুন করিনি।
আমি শুধু একটু টাকা ইনকাম করতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম আজ নয়তো কাল পুলিশ আমাকে ধরেই নেবে। এটা হওয়ারই ছিল। ক্ষমা করে দাও, এই বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। স্যার আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি, ওকে দেখে ওখানে ডিপ্রেসড মনে হচ্ছিল। স্যার মনে তো হচ্ছে না কেউ ওকে ফোর্স করেছিল, ও নিজের ইচ্ছেতেই মারা গিয়েছে। সুইসাইড নোট পড়ে তো মনে হচ্ছে স্যার ও এই কাজের ব্যাপারে খুব লজ্জিত ছিল। ও এ ব্যাপারে জড়িত তো ছিল, কিন্তু সিটকেও মারেনি। স্যার দিনেশ নয় তো আর কে হতে পারে? এদের এইসব খেলার ব্যাপারে আর তো কেউ জানতোই না। এরকম ব্যাপার নয় তো যে এরা যাদেরকে ঠকিয়েছিল ওদের মধ্যে কেউ এদের থেকে প্রতিশোধ নিচ্ছে? হতে পারে। একটা কাজ করি, আমরা বোর্ডের ওপর পুরো সাসপেক্টদের নাম লিখি, ওদের ফটোগুলো ওই সাসপেক্ট মানে ওই এনআরআই যাকে হরিশ আর তার দুই বন্ধু মিলে ঠকিয়েছে, স্যার এই হলো সেই সমস্ত লোকগুলো যারা এই কেসের সঙ্গে জড়িত। অভিজিৎ খোঁজ নিতে হবে খুনের সময় এরা কোথায় ছিল। পুরো ইনফরমেশনটা আমরা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে পেয়ে যাব। স্যার এই ফটোগ্রাফে যে 8 জন লোক আছে সেই সময় তারা ইন্ডিয়াতে ছিলই না। ইনফ্যাক্ট বেশিরভাগ লোকই এই ঘটনার পরে ইন্ডিয়াতে ফেরেইনি। শুধু এই 4 জন ছাড়া এই 3 জন সাক্ষী, বিক্রম, রণবীর, প্রীতম আর মিস্টার রানা। স্যার এক্ষুনি আমি মিস্টার রানার বাড়িতে ফোন করেছিলাম, ওনার ওয়াইফ ধরেছিলেন, বললেন যে 3 বছর আগে উনি মারা গেছেন, আর 3 বছর আগে এরা ওনাকে ঠকিয়েছিল। উনি এই গিল্ট ফিলেই ভুগতেন যে ওনার সামনে কেউ খুন হয়ে গেছিল আর উনি কিচ্ছু করতে পারেননি, যার জন্য উনি নেশার কবলে পড়েন। আর তাহলে বাকি থাকলো 3 জন সাসপেক্ট, প্রীতম, রণবীর আর বিক্রম। প্রীতম আর বিক্রম এরা তো দেশের মধ্যেই ছিল, কিন্তু এই শহরে ছিল না। এবার এই রণবীরই শুধু বাকি থাকলো। রণবীর তো নিজেই ওখানে ছিল, ওই ফটোতেও ছবি আছে। হ্যাঁ স্যার, ও একই সাথে ব্যালকনি আর হল তাতে থাকতে পারে না, এটা অন্য কেউই হবে। তাহলে কে হতে পারে এই খুনি? পঙ্কজ, মিস্টার রানা 3 বছর আগে মারা গেছেন, ওনার পুরো ডিটেলসটা আমার চাই। স্যার এটা কোনো একজন লোকের কাজ নয়, অন্য কেউ আছে যে ওর সঙ্গে কাজটা করেছে। আমার তো মনে হচ্ছে যে খুনি আমাদের চোখের সামনেই আছে, শুধু আমরাই ওকে দেখতে পাচ্ছি না। ইয়েস, খুনি তো আমাদের সামনেই ঘুরছে। কি কথা বলেছো ফ্রেডি, সুপার। আমি স্যার? হ্যাঁ তুমি। খুনি সত্যিই আমাদের চোখের সামনে ঘুরছে, কিন্তু আমরা ওকে দেখতে পাচ্ছি না। কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি। হোটেলে যাই। হোটেল? হ্যাঁ হোটেল। থিওরি হিসেবে ওর হোটেলেই থাকার কথা। একবার যদি জানতে পারি যে খুনি ওই, তাহলে ওর সঙ্গী আর জুয়োর টাকা সব পেয়ে যাবো। তাহলে চলুন স্যার, তাড়াতাড়ি যাওয়া যাক আর ওকে ধরে ফেলি গিয়ে। ধরবে না ওকে, ওর ওপর নজর রাখতে হবে। আর হ্যাঁ, যদি বেশি চালাকি করে তাহলে ছাড়বো না ওকে। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার। আমি আপনার ফোন থেকে একটা ফোন করতে চাই। করুন স্যার। ওয়েল, আমার একটু প্রাইভেট কথা ছিল আর কি। এছাড়া কি আপনার কাছে অন্য কোনো ফোন আছে? স্যার ওইটাই চলে যান, ওটা থেকে কথা বলে নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোনো ভাই। হ্যাঁ স্যার। আমরা সিআইডি থেকে আসছি, আমরা এই লোকটাকে ফলো করছি। এই লোকটা যে কথা বলছে ওটা আমাদের শুনতে হবে যে কি কথা বলছে। স্যার ওই ফোনটা এই ফোনটার সাথে কানেক্টেড। আমার মনে হচ্ছে সিআইডি কিছুই জানতে পারেনি। প্ল্যানটা সাকসেসফুল। আমাদের প্ল্যানটা খারাপ করার শুধু একটাই লোক ছিল, আর সে ছিল দিনেশ। আরও সেটার উপযুক্ত শাস্তি পেয়ে গেছে।
সো দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ইউ ডোন্ট ওয়ারি, আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো। আই লাভ ইউ টু। এই আমি আপনাদেরকে কিচ্ছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। তুই কিছু বলিস আর না বলিস, তুই ফোনে যা কথা বলছিলি না ওটা আমরা সবাই শুনে নিয়েছি, বুঝলি? শুধু এটা বল, টাকা কোথায়? হ্যাঁ, দেখো, মুখ বন্ধ করে কেন নিজের জীবনের সর্বনাশ ডেকে আনছো? তোমার মঙ্গল এতেই, চুপচাপ যা জানো সব বলে দাও। টাকাটা ওর কাছে রয়েছে। একটু দেখ তো মা, কে বেল বাজাচ্ছে? হ্যাঁ মা। হাই, চিনতে পেরেছো? স্যার, মানসী। অ্যাকচুয়ালি আমরা আপনার বাড়ির তল্লাশি নিতে চাই। সার্চ ওয়ারেন্ট। কি ব্যাপার? আপনারা কারা? সিআইডি, আমাদের কাছে আপনার বাড়ির তল্লাশির অর্ডার আছে। কিন্তু আমরা কি করেছি? আপনারা এখানে কেন এসেছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে। চেক করো। দয়া স্যার। চলো। এই নোটগুলোতে রক্ত লেগে রয়েছে। ডিএনএ টেস্ট করলেই জানতে পেরে যাব যে এই রক্তটা সিডের, তাই না? এবার বলো, কিছু জিজ্ঞেস করবে? এখন এ জিজ্ঞাসা করবে না, আমরা জিজ্ঞাসা করব বিউরোতে। কিন্তু আপনারা আমাকে কেন সন্দেহ করলেন? শেষবার আমাদের মনে হয়েছিল যে দিনেশ খুনি, কিন্তু ও সুইসাইড করে প্রমাণ করে দিয়েছে যে ও খুনি নয়। মানুষ, এটা কি চেনো? এটা তোমার ইউনিফর্মের কাপড়ের টুকরো। এটার কারণে আমরা তোমাকে সন্দেহ করছি, বুঝেছো? আর তারপর আমরা এইটা খোঁজ লাগালাম যে তুমি এরকম কাজ করলে কেন। আপনি জানতেন যে আমি এসব কেন করেছি? মিস্টার রানা, আপনার বাবা ছিল, রাইট? হ্যাঁ, উনি আমার বাবা ছিলেন, আর ওনার প্রাণ সিড আর ওনার সঙ্গীতের জন্য গেছে। উনি ওই ঘটনাটা কিছুতেই ভুলতে পারেননি, আর উনি একজন ডায়াবেটিসের রোগী ছিলেন। তারপরে উনি প্রচুর ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছিলেন। উনি কি জানতেন এগুলো যা হচ্ছে সেগুলো সবই নাটক? না, উনি কিছুই জানতেন না। যদি এটা জানতেন তাহলে নিজের প্রাণ নিতেন না। উনি তো এই সব কিছুকে সত্যি মনে করতেন। ইউএসএতে ছিলাম আমি, যখন মা আমাকে কল করলো। বাবার অবস্থা খুব খারাপ ছিল। যখন আমি ইন্ডিয়া আসলাম তখন উনি আমাকে বললেন যে আমাকে ওনার কোনো অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে হবে আর ওনার অপরাধীদের শাস্তি দিতে হবে। তারপরে আমিও বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ওনার অসম্পূর্ণ কাজ শেষ করব। তারপরে উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তারপরে তুমি কি করলে? তারপরে আমি খোঁজ করা শুরু করি, কিন্তু ওই সময় এরকম কোনো কেস রেজিস্টারই হয়নি। কিন্তু পরে আমার মনে পড়েছিল, বাবা বলেছিল যে
এই জেডিস ক্লাবে দিনেশ ওনাকে সিডের সাথে দেখা করিয়েছিল। তো এইভাবে তোমার সঙ্গে দিনেশের দেখা হয়? হ্যাঁ, তারপরে আমি ওখানে ওয়েটারে চাকরি করা শুরু করি। দিনেশকে নিজের বন্ধু বানাই আর ধীরে ধীরে ওর কাছে আসতে থাকি। তারপরে পুরো বিষয়টাই আমি বুঝতে পেরেছিলাম যে কিভাবে ওরা আমার বাবাকে বোকা বানিয়ে আমার বাবার থেকে টাকা নিয়েছিল। কিন্তু আইনের কাছে সাহায্য চাওয়ার বদলে তুমি আইন নিজেই হাতে নিয়ে নিলে। বেইমানির বদলে বেইমানি। দিনেশের সঙ্গে তুমি ভালোবাসার নাটক করেছিলে। হ্যাঁ, আমি নাটক করেছি। ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি এটা করেছিলাম। আর এতে তোমার সাহায্য করেছে তোমার প্রেমিক, তোমার আসল বয়ফ্রেন্ড। আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম। রণবীর ওই রাতে জেনে বুঝে বোকা হয়েছিল। আর ওই ছুরিটাকে খারাপ করেছিল। যদি এই পেঁচটাকে ঘুরিয়ে দেওয়া যায় তখন এই ফলাটা আটকে যায়। ওই ছুরিটাকে আমি খারাপ করেছিলাম আর ব্যালকনি থেকে লুকিয়ে ফটো আমিই নিয়েছিলাম। তারপরে আমি ওই ফটো হরিশকে পাঠিয়েছিলাম আর ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিলাম। আর আমি টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি আমার বাবাকে দেওয়া প্রমিস পূরণ করেছি। ওই টাকাটা আমার বাবার ছিল, আমি ওনার প্রতি ন্যায় করেছি। ভুল। ওই ন্যায় বিচার করা তোমার কাজ নয়, সেটা করবে আদালত। তুমি আইন নিজের হাতে নিয়েছিলে আর একটা খুব মস্ত বড় অপরাধ করেছো। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। তোমাদের দুজনকে কঠোর শাস্তি দেবে। আজ আমি খুব খুশি হয়েছি। আজ যদি তোমার মা বেঁচে থাকতেন না, উনিও খুব খুশি হতেন। তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাবা, মায়ের অভাব কোনোদিন বুঝতেই দাওনি। ওই তো কি যে বলো। এক্সকিউজ মি, ইয়েস, বিয়ের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরিচয়? আপনাকেও। থ্যাংক ইউ। আরে মিউজিক বন্ধ করো। বাবা বাবু কি কে করেছে এমন? বাবা ও জান জান হ্যাঁ ফ্রেডি। স্যার, খুনটা এই করেছে আর নিজে আত্মহত্যা করেছে। আমি দুজনের বডি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। জানতে পারলে সে কে? না স্যার, না আইডি পেয়েছি, না পার্স পেয়েছি, না মোবাইল। পাওয়া গেছে শুধু বন্দুক। ঠিক আছে, বন্দুক আঙুলের ছাপ তো পাওয়া যাবে। যদি সে পেশাদার খুনি হয় তাহলে আমাদের ক্রিমিনাল ডেটাবেসে পেয়েই যাব। আচ্ছা, আপনারা তো খুনিকে পরিষ্কার দেখতে পেয়েছেন। কেউ কি চেনে তাকে? না স্যার, আমরা তো স্যার দেখিনি। কেউ চেনেন না ওকে? মানে ও বিনা নিমন্ত্রণে বিয়ের পার্টিতে এসেছিল? হ্যাঁ স্যার, হতে পারে গুলি যে চালিয়েছে
ওকে একতরফা ভালোবাসে এরকম কোনো প্রেমিক হতে পারে। দেখা যাক। বুঝতে পারছি এই সময়টা সঠিক সময় নয় তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমাদের জন্য এটা জানা খুবই দরকারি যে চিরাগকে গুলি কে মারলো। আমি জানি না যে ও কে ছিল। আমি ওকে প্রথমবার দেখেছি। চিরাগও জানতো না যে ও কে ছিল। এলো আর গুলি চালিয়ে চলে গেল। ওর কি দোষ ছিল বাবা? অদ্ভুত ব্যাপার, একজন লোক অচেনা কারোর বিয়েতে ঢুকে তাকে গুলি করে, তারপর সে ওইখানে সুইসাইডও করে। কোনো মেন্টাল প্রবলেম নিশ্চয়ই, মানসিক অবস্থা হয়তো ঠিক ছিল না, আর কিংবা এর জীবনেই হয়তো কেউ কোনোদিন একে ঠকিয়েছিল। যেই হোক, এই খুনের ফটোগুলো সব সোশ্যাল সাইট আর খবরের কাগজে দিয়ে দিই, কেউ না কেউ তো চিনেই ফেলবে। কিন্তু তন্ময় এমন কেন করবে? পুনা থেকে মুম্বাই গিয়ে, তাও কোনো অজানা মানুষের বিয়েতে। এই কেনর উত্তর তো আমরাও খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আপনারা ওকে শেষবার কখন দেখেছেন? কাল সকালেই দেখেছিলাম, যখন ও কলেজের জন্য বেরিয়েছিল। আর যখন সন্ধে পর্যন্ত বাড়ি ফিরল না, তখন আমি ওর সব বন্ধুদের ফোন করেছিলাম, কিন্তু কেউ জানতো না ও কোথায়। আর আজ তাহলে আপনি মিসিং কমপ্লেন লিখিয়েছেন? হ্যাঁ স্যার, এই নিতে সময় বলল যে তন্ময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ও, আপনারা তন্ময়ের বন্ধু? হ্যাঁ স্যার। শেষবার কবে দেখেছিলেন তন্ময়কে? কাল দুপুর 2টোয়। ওর বিহেভিয়ার কেমন ছিল? একদম নর্মাল ছিল, কেউ বলতেই পারবে না যে ও এরকম কিছু করার কথা ভাবছে। এই চিরাগ আর ওর গার্লফ্রেন্ড চেনেন এদেরকে? আগে না। আপনি? না ম্যাডাম। না ম্যাডাম। তন্ময়কে ওদেরকে চিনতো? না, আমরা জানতাম না, তন্ময় ওকে জানতো। খারাপভাবে নেবেন না, কিন্তু তন্ময়ের কোনো কিছু কি প্রবলেম ছিল? আই মিন, কোনো মানসিক সমস্যা ছিল? কোনো মেন্টাল প্রবলেম? স্যার, ওই তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। ডিপ্রেশনে ছিল? হ্যাঁ স্যার, না ভালো করে খেত, না ঘুমাতো, এমনকি আমাদের সাথেও কথা বলতো না, শুধু নিজের ঘরেতেই থাকতো। নিজের রুমে? আপনারা এখানেই দাঁড়ান। স্যার, এটা কিসের চিহ্ন? আপনারা একটু ভেতরে আসুন। এই বেডের উপরে ছাপটা দেখুন। আমি জানি না স্যার, আগে কোনোদিন দেখিনি এই চিহ্ন। স্যার, আমরাও দেখিনি। এই তন্ময় বেডে চিহ্ন এঁকেছিল, এই চিহ্নের সঙ্গে এই খুনের আবার কোনো সম্পর্ক নেই তো? স্যার, ইন্টারনেটে চেক করেছি আর লাইব্রেরিতে গিয়ে অনেক বইয়ের মধ্যেও দেখলাম, কিন্তু এই চিহ্নটার ব্যাপারে কিছু জানতেই পারলাম না স্যার। এটা যাই হোক না কেন, কিন্তু আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। এই তন্ময় কলেজ স্টুডেন্ট, কোনো অচেনা শহরে গিয়েছে আর ওখানে কোনো অপরিচিত লোকের প্রাণ নেয় আর ও নিজে আত্মহত্যা করে, অথচ এই সব কিছুর পেছনে কোনো কারণ জানা যায়নি, কিচ্ছু না। না, এই ধাঁধার উত্তর এই চিহ্নটার মধ্যেই আছে। স্যার, হ্যাঁ,
স্যার আমি তন্ময়ের ল্যাপটপটা চেক করেছি। কি পেয়েছো? স্যার নিশানের ব্যাপার তো ছেড়ে দিন, এই ল্যাপটপটাতে তো কিছুই নেই। কি? সব ফাইল ডিলিট করে দেওয়া হয়েছে, পুরো ল্যাপটপটা খালি স্যার। আমাদের কাছে রিকভারি সফটওয়্যার আছে, সেটা ট্রাই করে দেখো, যা ডিলিট হয়েছে সব পেয়ে যাবে। চেষ্টা করেছিলাম স্যার আমি, তাহলে? কিন্তু ফাইল এমন ভাবে ডিলিট করা হয়েছে যে রিকভারি সফটওয়্যারও এটাতে কাজ করছে না। এটাই বুঝতে পারছি না তন্ময় ডিলিট করেছে নাকি অন্য কেউ করেছে। অভিজিৎ, সে যেই হোক না কেন, সে জানতো যে তন্ময়ের মৃত্যুর পর ল্যাপটপটা আমাদের কাছে আসবে, সেই জন্য সব প্রমাণ মুছে দিয়েছে। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, বিয়ে বাড়িতে নিমন্ত্রিত একজন তার নিজের মোবাইল ফোন দিয়ে এটা রেকর্ড করেছিল। মাই গড! স্যার মারা যাওয়ার আগে চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছিল। হ্যাঁ, ফেডরিক, আবার একটু চালাও তো, স্লো মোশনে। হ্যাঁ, যে এরকম একটা কিছু বললো না? স্যার জান, ও জান বলছে স্যার। তারপরে আচ্ছা, তন্ময় কার নাম করছিল? জান? জান নাকি যে দিয়ে শুরু অন্য কোনো নাম? আরে আমরা কতদিন বাদে ঘুরতে বেরোলাম বল। ওহো, নেহা কোথায় যাচ্ছিস ওখানে? নেহা, নেহা, নেহা শোন তো। নেহা, নেহা, নেহা। নেহা, আপনি আমাকে চেনেন? নেহা চোখ খোল, নেহা চোখ খোল। কি হয়েছে তোর নেহা? নেহা, ওই মহিলাটা বেড়েছে। পঙ্কজ, ওই দিকটা চেক করো। আপনারা একটু পেছনে সরে যান, দেখি প্লিজ। পেছনে সরে যান, সরে যান। পিছিয়ে যান আপনারা, সবাই পিছিয়ে যান প্লিজ। আচ্ছা, এই লাশটাকে প্রথম কে দেখেছিল? আমরা দেখেছি। আপনারা কি? স্যার, আমরা নেহার বন্ধু। এখানে ঠিক কি হয়েছিল বলুন তো? আমরা তিনজন আর নেহা নিচে ঘুরতে এসেছিলাম। ওই যে মহিলাটি আছে না, ওই আন্টি হঠাৎ করে এলো আর ছুরি মেরে দিল ওকে। ছুরি মেরে দিয়েছে? আপনি স্যার, আমি নেহার বয়ফ্রেন্ড বিশাল। এই সব আপনাদের সামনে হয়েছে আর আপনারা এটা বাধা দেওয়ার চেষ্টা করেননি? এসব এমনই হঠাৎ হলো যে আমরা কিছু বুঝতেই পারিনি। ওই মেয়েটা কে ছিল যে ছুরি মেরেছে? আমরা একদম চিনি না ওনাকে, আর নেহাও চেনে না ওনাকে। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন এনাকে? স্যার, 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 এরা বলছে যে এরা এনাকে চেনে। আপনি এই মেয়েটাকে চেনেন? হ্যাঁ স্যার, এর নাম সোনিয়া। আমরা যে যোগা ক্লাসে যাই, এও সেখানে যেত।
এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। অদ্ভুত ব্যাপার তো, একজন গৃহবধূ কাউকে খুন কেন করবে? সেটাও আবার দিনে দুপুরে এতগুলো লোকের সামনে, তারপর নিজে ছুরি দিয়ে প্রাণ দিয়ে দিয়েছে। স্যার এই কেসটা তো অনেকটাই তন্ময়ের কেসটার মতনই লাগছে। হ্যাঁ, সিমিলারিটি আছে, কিন্তু দুটো কেসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরেই জানতে পারা যাবে। আচ্ছা, এখানে বিচে আসার আগে কিংবা খুন করার আগে কেউ সোনিয়াকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, আমি এখানে হাঁটাচলা করছিলাম, আমি ওই মহিলাকে দেখেছিলাম। ওর হাতে কিছু ছিল যেটা কেউ বারবার দেখছিল। ওনার হাতে কি ছিল? স্যার, ওটা আমি পরিষ্কার করে দেখতে পাইনি। স্যার বডির কাছে তো কিছুই পাইনি। হয়তো অ্যাটাক করার সময় কোথাও পড়ে গেছে, হয়তো কোথাও ফেলে দিয়েছে বা কোথাও লুকিয়ে রেখেছে। ডাস্টবিনটা একবার দেখিনি। হ্যাঁ পুরবি, কিছু পেলে কি? স্যার ডাস্টবিন থেকেই ফটোর টুকরোগুলো পেয়েছি, ওটাই জুটছি। 5 মিনিট। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, সোনিয়া যে কলোনিতে থাকে সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি আমরা, কিন্তু ওখানে সবাই বলছে যে ও খুব ভালো আর দয়ালু মনের মহিলা ছিল। এর নাম সোনিয়া। এ অনেকবার আমার কাছে নিজের পরিবার, বাচ্চাদের আর ঘরবাড়ির কথা বলেছে। সে আজকে কাউকে খুন করলো? আরও একটা কথা জানা গেছে স্যার, 7 মাস আগে সোনিয়া 10 বছরের ছেলে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে খুব ডিপ্রেশনে ছিল। এই কেসটা তো একেবারে তন্ময়ের মতন কেস। তন্ময় ওই ছেলেটাকে মেরেছিল, তখনও ডিপ্রেশনে ছিল। তন্ময় আর ওর গার্লফ্রেন্ডের কিছু মাস আগে ব্রেকআপ হয়ে গেছিল। ও কিছুটা ডিপ্রেশনে ছিল। আর স্যার, সোনিয়ার যে ল্যাপটপ ছিল সেটা তন্ময়ের ল্যাপটপের মতো একদম খালি রয়েছে। বোঝো স্যার, এটা তো একদমই হতে পারে না যে দুজন সাধারণ মানুষ খুন করে আবার আত্মহত্যাও করে নিয়েছে। দুটো কেসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার জুড়ে গেছে স্যার। নেহার ছবি এটা। মানে সোনিয়া নেহার ফটো দেখছিল বিচে বসে। এটার একটাই মানে দাঁড়ায় যে সোনিয়া নেহাকে আগে থেকে চিনতো না। তার মানে ও আগে কখনো নেহাকে দেখেইনি। তার মানে স্যার, এই সোনিয়া নেহার খুনটা অন্য কারোর কথা শুনে করেছিল। কিন্তু স্যার, কেউ মিডল ক্লাস বাড়ির একটা মেয়েকে মেরে ফেলার জন্য কন্ট্রাক্ট কেন দিতে যাবে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সে যেই হোক না কেন, তন্ময়কে কন্ট্রাক্ট দিয়েছিল যে ওই ছেলেটাকে খুন করার জন্য, আর তারপরে সোনিয়াকেও কন্ট্রাক্ট দিয়েছিল নেহাকে মারার জন্য। তবে স্যার, এই খুনিকে আমাদের তাড়াতাড়ি ধরতে হবে, না হলে জানি না হয়তো এরকম কাজ করতে আরো অন্য কাউকে বাধ্য করছে। খুব মন দিয়ে দেখো এই ফটোটা, এই ফ্রেমটা দেখতে পাচ্ছো? আরে হ্যাঁ স্যার, ফটোটা ক্রপ করা হয়েছে নাকি? হ্যাঁ ফ্রেডি, এই যে বর্ডারটা দেখছো এটা ফটো ফ্রেম। অন্য কোনো ফ্রেম থেকে জুম করে এই ফটোটা তোলা হয়েছে। এই যে এই মাঝখানে কাঁচের রিফ্লেকশনও আছে। তার মানে কেউ এই ফটো ফ্রেম থেকে ছবি তুলে এই ফটো সোনিয়াকে দিয়েছিল। আর নেহার এই ফটো ফ্রেম হয়তো ওর পরিবারের কারো কাছে থাকবে, না হলে ওর বিশেষ কোনো বন্ধুর কাছে। স্যার দুজন বন্ধুর বাড়িতে তো কিছুই পাইনি। নেহা 3 নম্বর বন্ধুর বাড়িতে দেখা যাক। স্যার। হ্যাঁ পুরবি। স্যার এটা তো সেই ছবিটা। কারেক্ট। ওই ছবিটা বের করো তো। ফ্রেমটাও এটাই, আর এই ছাদের রিফ্লেকশন এতে দেখা যাচ্ছে। তাহলে এই হলো সেই। নেহার খুন তো সোনিয়াই করেছে না? তো আমাদের সবাইকে কেন ডাকা হয়েছে? যদিও নেহাকে খুন সোনিয়াই করেছে, কিন্তু নেহাকে খুন করার জন্য সোনিয়াকে অন্য কেউ কন্ট্রাক্ট দিয়েছিল, অন্য কেউ। আর সেই অচেনা ব্যক্তি এখন এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের মাঝে।
সে তুমিও হতে পারো। তুমি তুমি নাকি মায়া তুমি? আমি কেন খুন করব? ও তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এটাই তো আমরা জানতে চাইছি মিস বেস্ট ফ্রেন্ড। কেন তুমি নেহাকে খুন করিয়েছো? হোয়াট? মায়া তুমি? হ্যাঁ, ওর ঘর থেকেই আমরা এই ফটো ফ্রেমটা পেয়েছি। আর এই ফটোটা থেকেই নেহার ফটোটা ক্রপ করে দেওয়া হয়েছিল সোনিয়াকে কন্ট্রাক্ট দেওয়ার সময়। নেহার ছবি তো আমাদের সবার কাছে আছে, আর তাও ফ্রেম করে রাখা আছে। দেন হোয়াই মি? সেটা এই কারণে মায়া, বাকিদের কাছে যে ফটোগুলো আছে না, তাতে তোমার ঘরের ছাদ নেই, ছাদের রিফ্লেকশন। তাড়াতাড়ি বলো। আমি মারতে বলেছিলাম নেহাকে, কারণ আমি বিশালকে ভালোবাসি। আর নেহা প্রথম থেকে এই কথাগুলো জানতো। নেহা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, ও আমার ফিলিংস নিয়ে একটুও ভাবেনি। এরা দুজন বিয়ে করতে চলেছিল। কিন্তু মায়া তুমি এটা কেন করলে? তুমি জানোই তো যে আমি নেহাকে কতটা ভালোবাসি, তাই না? যদি আমি নিজের ভালোবাসা না পাই, তো অন্য কেউ সেটা পাবে না। তার জন্য আমি ইন্টারনেটে নেহা বিশালকে আলাদা করার আলাদা আলাদা উপায় খুঁজতে লাগলাম। একদিন কেউ আমাকে অনলাইন কন্ট্যাক্ট করলো আর বলল ডার্ক ওয়েবে একটা সিক্রেট ওয়েবসাইট আছে, যদি সেখানে আমরা টাকা দিই যে কারুর খুন করাতে পারি। ওই ওয়েবসাইটের নামটা কি? আমি ওয়েবসাইটের নামটা জানি না, কারণ উনি আমাকে বলেননি সেটা। কিন্তু এটা বলেছিলেন যে নেহার একটা ছবি আর 20 লাখ টাকা দিলে আমার কাজ হয়ে যাবে। তার জন্য আমি আমার মায়ের হীরের হারটা বেচে দিয়েছি আর ওনাকে টাকা দিয়ে দিয়েছি। ওই লোকটার সঙ্গে তুমি দেখা করেছিলে? না স্যার, কারণ উনি বলেছিলেন ব্যাগে টাকা আর নেহার ছবি রাখার জন্য, আর আর রাস্তায় রেখে দিতে, আর স্পেশালি বলেছিল পেছন ফিরে না দেখতে। ব্যাস, আমি তো সেটাই করেছি। স্যার, এটা কেমন ওয়েবসাইট যেটা প্রকাশ্যে কাউকে খুন করার কন্ট্রাক্ট নিয়ে থাকে? জানি না, কিন্তু তন্ময়ের বাড়ি থেকে যে চিহ্নটা পেয়েছি, ওই চিহ্নের সঙ্গে নিশ্চয়ই এই ওয়েবসাইটের কোনো না কোনো সম্পর্ক আছে। আমায় ক্ষমা করে দিন স্যার, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার নিজের বন্ধুকে মেরে ফেলা উচিত হয়নি। ভুল নয়, তুমি অপরাধ করেছো। ইন্টারনেটে এরকম অনেক কেউ আছে যে তোমাদের মতো বোকাদের কাজে লাগিয়ে টাকা ইনকাম করে। এদের থেকে সবসময় সাবধান থাকা উচিত। আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিন। মায়া, ক্ষমা করলে আইন তোমাকে করবে, কিন্তু তোমাকে আমাদের সাহায্য করতেই হবে, বুঝেছো? তোমার কি মনে হলো এই পুরো টাকা একাই খরচা করবে? হ্যাঁ, সিআইডি এখানে? এটা আমাদেরই প্ল্যান ছিল, তোমাদের মতো লোকেদের কাছে পৌঁছানোর জন্য। এই 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 কি আছে? ছিল এ? মুখ খোল, মুখ মুখ খোলো। খোল। মুখ খোলো। এই এ তো মরে গেল। স্যার, এর নিশ্চয়ই কোনো বস আছে স্যার, ওই ওয়েবসাইটের, যারা মানুষকে মারার কন্ট্রাক্ট নেয় স্যার। ও, মনে হচ্ছে এই ভয়েই ও আত্মহত্যা করে ফেললো। একটু দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা।
স্যার হ্যাঁ এর কম্পিউটারে কতগুলো নামের লিস্ট রয়েছে। এই দেখুন স্যার, এই ডিপ্রেশন রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে স্যার, যার মেম্বার এরা ডিপ্রেশনের ব্যাপারে একে অপরের সঙ্গে সব শেয়ারও করেছে। এই ডিপ্রেশনের রুগীদের ডেটা কেন রেখেছে? এই দেখুন স্যার, এই সোনিয়া স্যার, ও লিখেছে যে আমার মেয়ের মৃত্যুর আঘাত আমি সহ্য করতে পারবো না। একটা কাজ করো, স্ক্রল করো নিচে, হতে পারে তন্ময়ও আছে এর মধ্যে। স্যার এই দেখুন, আমার আরতি আমায় ছেড়ে দিয়েছে, আমার এই পৃথিবীতে বেঁচে থেকে আর কোনো লাভ নেই, আমার জীবনে আর কোনো উদ্দেশ্যই নেই। তার মানে কেউ তো আছে যে ডিপ্রেশনে ভোগা লোক দিয়ে এইগুলো করাচ্ছে, ওদের ভুল বোঝাচ্ছে, যাতে এই লোকগুলো অন্য কাউকে খুন করে নিজের জীবন দিয়ে দেয়। পঙ্কজ একটা কাজ করো, এই লিস্টে যত নাম আছে আমাদের সবার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। লিস্টে নাম অনেকগুলো আছে আর সময়ও কম আমাদের কাছে। চলো। স্যার ওই লিস্টে যাদের নাম ছিল আমি সবার সঙ্গেই কথা বলেছি, কিন্তু স্যার আমি তেমন কিছু জানতেই পারিনি। একটা মেয়ের ব্যাপারে বলছিলে না, কি নাম ওর? হ্যাঁ স্যার, ওকে পুরবি নিয়ে আসছে। ওকে আসুন স্যার, এই সেই মেয়ে, ওর স্বামীর মৃত্যুর পর ওই ফোরামে ওই পোস্ট লিখতো। হ্যাঁ স্যার। শোনো, এই সিম্বলটাকে দেখো। স্যার এটা তো ওই চিহ্নটাই যেটা ওই। দেখুন আপনি ভয় পাবেন না, এই ব্যাপারে আপনি যা যা জানেন সব বলে দিন। স্যার অ্যাকচুয়ালি কিছু সপ্তাহ আগে আমার কাছে একটা মেল আসে, যেটায় লেখা ছিল যে কেউ একটা ওয়ার্কশপ করছে, যেটায় তারা ওই লোকগুলোকে সাহায্য করতে চেয়েছিল যারা নিজের কাউকে হারিয়েছে। ও তো ব্যাস, আমি ওই ওয়ার্কশপের জন্য হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে তার কিছু সপ্তাহ বাদেই পোস্টে একটা চিঠি আসে, আর আমি ওই ওয়ার্কশপের জন্য বেরিয়ে পড়ি। আর তারপর ওরা আমায় ভ্যানে করে নিয়ে যায়, যেটা একটাও জানলা ছিল না। তারপর আমি একটা অদ্ভুত জায়গায় পৌঁছলাম, আর তারপর ওই ঘরেই আমি এই চিহ্নটা দেখি। এই দুনিয়া একটা নদীর মতো, একটা সমুদ্র, দুঃখের সমুদ্র। আমরা সবাই এখানে সুখের সন্ধানে ঘুরছি, যখন আমাদের একটাই আসল উদ্দেশ্য হলো দুঃখ ভোগ করা। কিন্তু কোনো ব্যাপার নয়, আমি তোমাদের মতো হারিয়ে যাওয়া মানুষদের এই অন্ধকার থেকে দূর ওই আলোতে নিয়ে যাব। আমি তোমাদের সবাইকে শেখাবো যে কিভাবে এই দুঃখের সমুদ্রে খুশির নৌকা চালাতে হয়। তাহলে বলো, তোমরা আমার সাথে আছো? হ্যাঁ, আছি। তোমরা সবাই জানেশের সাথে আছো? হ্যাঁ, আছি। তাহলে মারা যাওয়ার আগেই তন্ময় এরই নাম নিচ্ছিল স্যার। জান এমন একটা লোক যে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ছড়াচ্ছে, আর লোকে ওকে ভরসাও করছে, বিশ্বাসও করছে। স্যার খুব তাড়াতাড়ি ওকে আমাদের ধরতেই হবে। কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে, তোমার কিছু মনে আছে? না স্যার, ওই ভ্যানে একটাও জানলা ছিল না, তাই আমি কিছু দেখতে পাইনি। অভিজিৎ, এই লিস্টে যতজন লোক আছে সবার সঙ্গে কন্ট্যাক্ট করো। জানি না ওদের পরের শিকার কে হবে আর কে হবে খুনি।
কফি শপ পৌঁছো এখন এক্ষুনি? আচ্ছা, ওরা তোমায় কোথায় নিয়ে গিয়েছিল, কত দূরে, কোথায়, কিছু কিছু মনে আছে তোমার? এত সপ্তাহ হয়ে গেছে যে আমার কিছুই ভালো করে মনে নেই। কিন্তু তোমার কিছু তো মনে আছে? ওখানে যেতে কতটা সময় লেগেছিল? আই থিঙ্ক আধ বা 1 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি লেগেছিল। ও সরি সরি। স্যার, আমার আরেকটা জিনিস মনে পড়েছে, যে রাস্তা দিয়ে ওই ফ্যানটা যাচ্ছিল ওই রাস্তা অনেক গর্ত ছিল, আর ট্রেনের আওয়াজও শুনতে পেয়েছিলাম আমি। আচ্ছা, আর যখনই ট্রেনের আওয়াজটা শুনতে পেয়েছিলাম তার কিছুক্ষণ বাদেই ভ্যানটা থেমে গেছিল। তাহলে তো আমরা সঠিক রাস্তাতেই এসেছি। এই নাও কফি খাও। আপনি আমাকে এখানে ডেকেছেন? কি হলো, কাজটা মাঝপথে কেন ছেড়ে এলে? আমার দ্বারা এটা হবে না। একটা নিরীহ বাচ্চাকে অনাথ করতে চাই না। আমি না কারোর প্রাণ নেব আর না নিজের প্রাণ দেব। জেনিসকে দেওয়া কথা এত সহজেই তুমি ভুলে গেলে? দুঃখ থেকে তুমি মুক্তি পেতে চাও না? আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। দুঃখের থেকে মুক্তি পেতে নিজের প্রাণ নয়, বরং জীবনের সমস্যা থেকে লড়াই করে পাওয়া যাবে। এই জন্য আমি ভেবে নিয়েছি, আমি আমার জীবনে নতুন করে বাঁচতে চাই। কেন নয়? জেনিসে তো এটাই বলতে চেয়েছিল যে সব মানুষের নিজের জীবনে নিজে চলার মতো অধিকার আছে। আমি তোমাকে টাকা দেব একটা নতুন শহরে নতুন জীবন শুরু করার জন্য। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ এ কাজ চলবে না, তোমার আমাকে কফিও খাওয়াতে হবে। আমি তোমাকে কফি খাওয়ালাম না, এবার তোমার পালা। কেন নয়? ওয়েটার, ইয়েস ম্যাম। একটা কফি। সরি ম্যাম, সেলফ সার্ভিস। ওকে সরি, কাউন্টার কোথায়? ওকে থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আমি এক্ষুনি কফি নিয়ে আসছি। আমার স্পেশাল কফি চাই, 2 স্পুন চিনি আর হাফ স্পুন কফির সাথে। শিওর। এক কাপ কফি, মিল্ক 1 চামচ চিনি। কি বলেছিল জিজ্ঞেস করি। এটা কি মেশাচ্ছে আমার কফিতে? নিশ্চয়ই এটা বিষ হবে। এরা এত তাড়াতাড়ি আমাকে মুক্তি দেবে না মনে হয়। হ্যালো, একটা খারাপ খবর আছে। মিশন ফেল হয়ে গেছে। ওই মেয়েটা পালিয়ে গেছে। কোনো ব্যাপার নয়, দুনিয়াটা এত বড় নয় যে কেউ জানাসের হাত থেকে পালাবে। সবাইকে কাজে লাগিয়ে দাও, প্রত্যেককে মেসেজের সাথে একটা করে ফটো পাঠিয়ে দাও। আর হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমি ভালো খবর শুনতে চাই। খারাপ খবর নয়, অনন্যার মৃত্যুর ভালো খবর। স্যার, এই রেলওয়ে ট্র্যাক্সের কাছে তো এটাই শেষ জায়গা। বেশিরভাগ সময় শেষ জায়গাতেই সাফল্য পাওয়া যায় পূরবী। কার সাথে দেখা করতে চান? এই ফার্ম হাউসের মালিককে। মালিক তো বিদেশে থাকে, আমি এখানকার কেয়ারটেকার। তাহলে ফার্ম হাউসটা একবার দেখে নি। বাহ বাহ বাহ, আপনার মালিকের বাংলো তো আরে, খুবই স্যার, সুন্দর। হ্যাঁ, আরে আপনারা দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? হ্যাঁ, যদি আপনারা ফার্ম হাউস কিনতে চান তো ভুলে যান, আমাদের সাহেব বিক্রি করবে না। কোনো ব্যাপার না, আমি অন্য ফার্ম হাউস কিনে নেব।
আচ্ছা এখানে কি আশেপাশে আছে কোনো খালি বাড়ি বা কোনো ফার্ম হাউসের মতো? স্যার 15 মিনিট এগিয়ে গেলে একটা ফার্ম হাউস আছে, ফাঁকাই থাকে, পারলে আপনারা দেখে নিন। থ্যাংক ইউ। স্যার স্যার এটাই ওই জায়গা, এই লোকটা ওই রিংটাই পড়ে আছে। তোমাদের কি মনে হয় আমি তোমাদের চিনতে পারিনি? আরে তোমরা সিআইডি অফিসার, আমি দূর থেকেই তোমাদের চিনে ফেলেছি, বুঝেছো? খুব বড় ভুল করেছো আমাদের চিনে ফেলে। তোর মালিক কোথায় বল, কোথায় পাবো ওকে? আমি জানি না স্যার। ওর পার্টি কোথায় হয়? নিচে এখানকার হল ঘরে হয় স্যার। এর পরের টার্গেট কে? আমি জানি না স্যার। তোরা কাকে খুন করতে চলেছিস? বলছি স্যার, বলছি। কোথায় লুকোবো আমি ওদের থেকে? কোথায় যাব আমি? ফোনটাও এখনই বন্ধ হলো, কি করব আমি? ভিড়ের মধ্যে চলে যাই, তখনই বাঁচবো আমি। হ্যালো ম্যাডাম। এক্সকিউজ মি, আমার আপনার ফোনটা চাই। দেখুন আমার প্রাণের বিপদ আছে। বিপদ আছে? কিসের বিপদ? দেখুন আমার কাছে সময় খুব কম, প্লিজ আপনার ফোনটা দিন। ফোনটা তোলো। কি হয়েছে বাবা, এত ঘাবড়ে কেন আছো? আমাকে কেউ মারতে চায়। মারতে চায়? তুমি ভয় পেও না, আমি এখনই সিআইডি কে ফোন করছি। তুমি এখানে কোথাও লুকিয়ে পড়ো। স্যার 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 স্যার, আমি আপনাদের ফোন করেছিলাম। এই মেয়েটাই ছিল? হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। মেয়েটা কোথায়? স্যার একটু আগে তো এখানেই ছিল, এখন জানি না কোথায় গেল। থ্যাংক ইউ। চলো আমরা খুঁজে দেখি। এই শোনো। কি হয়েছে? সরি, আপনি এই মেয়েটাকে দেখেছেন? আপনি কে? আরে বাবা, আমি সিআইডি অফিসার। দেখেছেন আপনি ওকে? একটু ভালো করে দেখুন। না। স্যার, কেউ দেখেনি স্যার। গেল কোথায় ও? এক্সকিউজ মি, আপনারা কি সিআইডি থেকে? হ্যাঁ। আমি একটা মেয়েকে দেখলাম, ওর প্রাণের ঝুঁকি আছে। কোথায় ওই মেয়েটা? ও এক্ষুনি বাইরের দিকে গেল। আমি তো এখানে, উনি সিআইডি কে বাইরে কেন পাঠাচ্ছেন? স্যার, তুমি ঠিক আছো?
কার হয়ে কাজ করো তুমি? জানিস কোথায় আছো? হ্যাঁ, তোমরা ওকে আসল জীবনে কেন কখনো স্বপ্নেও খুঁজে পাবে না। তাই স্বপ্নেও পৌঁছতে পারবো না? আরে স্যার, আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আপনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি আর আপনি চলে যাচ্ছেন। বলুন না, দুঃখের চিকিৎসা কি? দুঃখের চিকিৎসা মেকআপ সরিয়ে আসল চেহারাতে ফিরে আসা। কি ঠিক বললাম তো? খুব ভালো অ্যাক্টিং করো তো বন্ধু তুমি। হ্যাঁ, তোমার তো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া উচিত। একজন কলেজ স্টুডেন্ট হয়েও তুমি বুড়োর এত ভালো অ্যাক্টিং করছো। ঠিক বলছি তো মিস্টার আমান? থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে অ্যাক্টিং এর প্রশংসা করার জন্য। আমি শুধুই কলেজ স্টুডেন্ট নয়, আমি একজন সাইকোলজি স্টুডেন্টও। অনেক বই পড়েছি মানুষদের অন্ধবিশ্বাস নিয়ে। হ্যাঁ, তো ওদের স্রেফ ওটাই শোনাও যা ওরা শুনতে চায়। ব্যাস ব্যাস, একবার ওদের দুর্বল জায়গা হাতে চলে আসলে না, ওদের দিয়ে সবকিছু করানো মুশকিল নয়। ওগুলো আমরা সব জানি, কিন্তু তুমি ওদের দিয়ে কাউকে খুন কি করে করালে আর পরে আত্মহত্যাও করলো? এটা বেশি মুশকিল ছিল না। এই যে সন্ত্রাসবাদীরা হয় না, হয়তো ওরাও এটাই করে। ঠিক বলেছ, আতঙ্কবাদীরা জন্ম নেয় না, তাদের তৈরি করা হয়, ব্রেন ওয়াশ করা হয়, যেমন তুমি ব্রেন ওয়াশ করেছো এদের। হ্যাঁ, আমি সবার প্রথমে ডিপ্রেসড লোকেদের লিস্ট করেছি। কেউ নিজের গার্লফ্রেন্ডের চলে যাওয়ার কারণে ডিপ্রেসড ছিল, কেউ নিজের ছেলের মৃত্যুতে দুঃখী ছিল, ইত্যাদি ইত্যাদি। সো ওদের ভেতরে প্রথমেই আত্মহত্যার লুকোনো আগুন ছিল। ব্যাস, আমি তো ওই লুকোনো আগুনের ফায়দা তুলেছি। আর সেটার সুযোগ নিয়ে তুমি নিজের কাজ হাসিল করেছো। আমি তো শুধু ওদের এটাই বিশ্বাস করিয়েছিলাম যে ওই বেচারাদের সাথে ভুল হয়েছে, আর ওদের শুধু আমি ন্যায় বিচার দেব। কিন্তু এরা সবাই তো পড়াশোনা করা লোক ছিল, যারা সঠিক কি ভুল কি তার পার্থক্য বোঝে। তাহলে ওদের দিয়ে কি করে করালে খুব? আরে মুশকিল কি স্যার, এখন ওই সোনিয়ার কথাই ভাবুন না। ওর ছেলের মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছিল, তো আমি ওকে শুধু এটাই বিশ্বাস করেছিলাম যে এমন পৃথিবীতে অনেক লোক আছে যারা এরকম কাজ করে আরামে বেঁচে আছে। তাই আমি সোনিয়াকে এটাই বলেছিলাম যে ওর জীবনের স্রেফ একটাই উদ্দেশ্য, যে এই সব লোকেদের মধ্যে একজনকে মেরে দিক, আর ও পরের জন্মে গিয়ে ছেলের সাথে দেখা করতে পারবে। তারপর কি হলো, ও প্রথমে নেহাকে খুন করলো আর তারপর নিজেকেও মেরে দিল। ব্যাস স্যার, এভাবেই সোনিয়ার মতো অনেককেই আমি মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে আশা দিলাম, আর যেটা আমি চাইছিলাম সেটাই ওদের দিয়ে করালাম। আমি জানতাম এই কাজে অনেক টাকা, তো ধরা না পড়ে যায়, এই জন্য আমি ডার্ক ওয়েবে সুপারি নেভার ওয়েবসাইট বানালাম, আর আমি সফলও হলাম। আচ্ছা, আপনারাই বলুন, আপনারা এরকম কত কলেজ স্টুডেন্টকে জানেন যারা এই বয়সে, আমার বয়সে, কোটিপতি হয়ে গেছে? তুমি কতজন কলেজ স্টুডেন্টকে চেনো যারা এই বয়সে জেলের কাল কুঠুরির মধ্যে বসে ফাঁসির জন্য অপেক্ষা করছে? তাদের মধ্যে তুমি একজন। লোকে চোখের জল মোছানো, তাদের দুঃখে তাদের সঙ্গে থাকা ভালো কাজ, কিন্তু এই ভালো কাজেও তুমি লোভের বীজ ঢুকিয়ে দিয়েছো। আশা করি যে তোমাকে দেখে লোক শিক্ষা নেবে আর কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করবে না। তুমি যা করেছো তার শাস্তি তো তোমায় ভোগ করতেই হবে।